বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার ডাক্তার ভাইয়েরা, সবার প্রতি আমার শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা রইল। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার। আমি ডাক্তার শশুলা স্যারের বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব। ডাক্তার শশুলার স্যার যে 12টি ধাতব লবণ আবিষ্কার করে গেছেন, এই 12টির মধ্যে আজকের আলোচনায় থাকবো ক্যালকেরিয়া সালভ। আগে একটা কথা বলে নেই, ডাক্তার শশুলা স্যার এই বায়োকেমিক 12টি ধাতব লবণের উপর নির্ভর করতে পারতেন। তার এই বিশ্বাস, এই 12টি ওষুধ দ্বারাই মানব জাতিকে চিকিৎসা করা সম্ভব। আসলে বাস্তবেও তাই। কিন্তু আমরা ডাক্তার ভাইরা অনেকেই এই বায়োকেমিক ওষুধগুলা সহকারী হিসাবে ব্যবহার করে থাকি। তেমন একটা আমরা বিশ্বাস করতে চাই না। আসলে বায়োকেমিক ওষুধ অসাধারণ কাজ করে মানব দেহের ভিতরে। এই ক্যালকেরিয়া সালফের পুরা নাম ক্যালকেরিয়া সালফ, সংক্ষেপে ক্যালকে সালফ, আরো সংক্ষেপে সিএস। এর শারীরিক ও রাসায়নিক ক্রিয়া এই যকৃৎ হইতে নিঃসৃত যে পিত্ত, এই পিত্তের মধ্যে এই ক্যালকের সালফের উপস্থিতি দেখা যায়। এই ক্যালকে সালফের যদি ঘাটতি হয়ে যায় বা অভাব হয়ে যায়, তাহলে রক্তের মধ্যে থেকে রক্তের জলীয়াংশ, রক্তকণিকা থেকে রক্তের জলীয় অংশ গ্রহণ করিয়া রক্তকণিকাগুলো নষ্ট করতে থাকে। শুধু তাই নয়, এটা বিভিন্ন ধরনের শ্লেষা, যেমন ফুসফুস শ্লেষা, অন্তঃস্থ শ্লেষা, নাসিকার শ্লেষা, এগুলো তৈরি করতে থাকে, উৎপাদন করতে থাকে এই ক্যালকের সালফের অভাবের কারণে। আসুন আলোচনা করে দেখি এই ক্যালকে সালফের অভাবে আরো কি কি মানুষের ক্ষতি হইতে পারে। আসেন মস্তক ও মস্তিষ্ক। মনে হয় মস্তিষ্কের মধ্যে কেউ প্যারাক ফোটানো আছে বা প্যারাক মারছে। অত্যাধিক মাথা ব্যথা, সাথে বমি বমি ভাব। আবার এই মাথার মধ্যে অনেক রকম ফুসকুড়ি দেখা যায়, যার উপরে মামরি পড়া, চুল জড়িয়ে যায় অনেক সময়। অনেকে পছারি, মাথার মধ্যে পছারি হয়েছে। বাচ্চাদেরও অনেক দেখা যায়, এরা অনেক নির্যাতিত হয়, এই কোনো সমাধান পায় না। আমার বুঝতে হবে যে ক্যালকেরিয়া সালফের ঘাটতি হয়েছে। তারপরে মন স্থির থাকে না। সে কোন কাজ করবে নিজের সিদ্ধান্তেই অটল থাকতে পারবে না। সে ঘন ঘন মত পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করবে। আগের দুইটি ওষুধ আমি বলেছিলাম, ক্যালকেরিয়া ফ্লোরে, ক্যালকেরিয়া ফসে আমি বলেছিলাম, এটাও মনের পরিবর্তন। স্থির মন নিয়ে কোনো কাজ করতে পারবে না, সর্বদাই মনের পরিবর্তন। আর এই 3টে ওষুধেই অনেক জায়গায় মিল পাওয়া যায়। আমার আলোচনায় বুঝতে পারবেন অনেক জায়গায় মিল আছে এই 3টে ওষুধের। তারপরে চোখের অবস্থা। চক্ষু বা চোখের মধ্যে ঝাপসা দৃষ্টি, চোখের জ্যোতি কমিয়ে যাচ্ছে। তারপর চোখের স্ফীতি, চোখের ভিতরে কেতো জমছে বা ময়লা জমছে। আগে আমি বলেছি যে এটা রক্তকে নষ্ট করিয়ে দেয়। এটার কাজই হয়েছে, ক্যালকের সালফের কাজই হয়েছে পুঁজ তৈরি করা। এই জন্য চোখের ভিতরে পুঁজ জন্মে, কেতু জন্মে, ঝাপসা দৃষ্টি দেখে। তারপর আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যায়। কর্ণ বা কানের ভিতরে একরকম আঠা পদার্থ, অর্থাৎ পিক বা পুঁজ তৈরি হয়। এমন ভাবে পুঁজ তৈরি হয়, অনেক সময় কান ভরে যায় এই পুঁজে। তারপর কানে শোনে না, বধিরতা দেখা যায়। আমি কানে শুনি না, কানে বিভিন্ন ধরনের শব্দ শুনে কান বন্ধ হয়ে গেছে, পুঁজ জমছে কানে। তারপরে আসেন মুখমণ্ডলে দেখা যায় ব্রণ উঠছে। অনেকে কয় বয়সকাল তো ব্রণ উঠছে, বায়োব্রণ। এই ব্রণের ভিতরে পিক হয়। ক্যালকেরিয়া সালফের একটাই কাজ হয়েছে, ক্যালকেরিয়া সালফের ঘাটতিতে পুঁজ উৎপাদন হবে শরীরে। এটা মারাত্মক একটা রোগ যে পুঁজ উৎপাদন করবে। এই জন্য এই ব্রণের মধ্যে পিক হয়। পিক হইলে পরে গোটা হয়, গোটা হওয়ার পর পিক হয়, নির্মূল হয় না। কারণ ক্যালকে সালফের ঘাটতি, আমরা সঠিক পথে যাইতে পারি না। ক্যালকে সালফের ঘাটতি, ক্যালকে সালফ প্রয়োগ করতে হবে। আচ্ছা, তারপরে গলার ভিতরেও অনেক সময় ঘা হয় বা গলার ভিতরে টনসিল ফুলে, টনসিল পা খেয়ে পুষ হয়, গলা বন্ধ হয়ে যায়। অনেকে অপারেশন করেছেন। কিন্তু আসলে ক্যালকে সালফের ঘাটতি হয়েছে।
তারপর জিহ্বার অবস্থা কি? জিহ্বার অবস্থা, জিহ্বায় কোনো স্বাদ পায় না। কোনো কিছু খায় মনে হয় সাবানের একটা আস্বাদ পায়, সবসময়ই স্বাদ নাই মুখে। আবার এই জিহ্বার গোড়া পরীক্ষা করলে দেখা যায় জিহ্বার গোড়ায় শুকনো হলুদ বর্ণের ময়লা জমা আছে জিহ্বার গোড়ায়। ক্যালকিসালফের ঘাটতি। আমি আগেই বলেছিলাম পিত্তের গোলযোগ এই ক্যালকিসালফের পিত্তের গোলযোগ যদি থাকে তাহলে তার জিহ্বায় স্বাদও পাবে না, হজম শক্তিও হবে না, আর এই রক্ত নষ্ট করছে। এদিকে রক্ত নষ্ট করলে পরে ওই ব্যক্তির হজম শক্তি তো ঠিক মতো হবে না। অতএব তার গলার ভিতরে কোনো স্বাদও নাই, জিহ্বায় স্বাদও নাই, তারপর হজম শক্তিরও দুর্বল, এরা হজমও করতে পারে না কোনো কিছু। আর এদের মনে চায় টক ফল খাইতে, যে টক ফল বা মদ্যপান, সুরাপান এগুলা করতে মনে তার আগ্রহ জাগে। তারপর আসেন দাঁতের কি অবস্থা? দাঁতের গোড়ায় ক্ষয় যায়, দাঁতের গোড়া ফুলে, মাড়ি ফুলে। আবার শুধু তাই নয়, মাড়ি ফুলে, মাড়ির গোড়ায় পুঁজ জন্ম নেয়, চাপা ফুলে যায়, মাড়ি ফুলে যায়, সহজে ভালো হইতে চায় না। ক্যালকিসালফের আবার ঘাটতি হয়েছে, বুঝতে হবে। তারপর মূত্রযন্ত্রের অবস্থা কি? প্রস্রাব করলো, সেই প্রস্রাব ঘন হয়ে গোলা হয়ে গেল, গাঢ়, অল্প অল্প প্রস্রাব, ঘন, গাঢ়, এবং প্রস্রাবের সাথে অনেক সময় পুঁজ মিশ্রিত দেখা যায়। প্রমেহ রোগেও এটা এই জন্য দারুণ কাজ করে, যে পুঁজ তৈরি হয় দেহের ভিতরে। এই ক্যালকিসালফের অভাবে পুঁজ তৈরি হয়, দেহের ভিতরে পুঁজ তৈরি হয়, তাই পুঁজ নির্গত, প্রস্রাবের সাথে দেখা যায় পুঁজ নির্গত হয়। স্ত্রীর জননেন্দ্র, স্ত্রীদের ঠিক মতো ঋতুস্রাব হবে না, দীর্ঘদিন পরে হবে, এমন হবে সহজে বন্ধ হবে না, সাদা স্রাব ভাঙবে, লাল অন্ডলালার মতো এরকম হলুদ বর্ণের পুঁজ মিশ্রিত। এটা বাচ্চা কাচ্চা ধারণেও সেটা অসুবিধা সৃষ্টি করে, বন্ধাত্ম রূপ ধারণ করার সময়, যদি সঠিক সময় ক্যালকিসালফ প্রয়োগ করা না যায়। তারপরে শ্বাসযন্ত্র আগে আমি বলছি যে এটা শ্লেষা তৈরি করে, শ্বাসযন্ত্র গলার ভিতরে কফ বের হয়, অনেক সময় এই নাকের ছিদ্র দিয়ে বহির্দিকেও দাপিত হইতে পারে, আবার জোরে করে এরকম টান দিলে ভিতর দিকে এই শ্লেষা মুখ দিয়ে বের হয়। অর্থাৎ শ্লেষা নাক মুখ দিয়ে শ্লেষা হয়, নাক বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বিশেষ করে দক্ষিণ নাসিকা অর্থাৎ ডাইন পাশের নাকের বন্ধ হয়ে যায়। অনেকে বলে যে আমার এক নাক তো চালু আছে, কিন্তু আমার ডাইন পাশের নাকটা বন্ধ হয়ে গেছে, ডাইন পাশের নাক বন্ধ হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় এই যে ডাইন পাশের নাক বন্ধ হয়ে গেছে, এরা গোসল করে যদি বা খোলা বাতাসে চলে, তখন কয় না আমার দুইটি নাক এখন চালু আছে, নাক বন্ধ করে দিছে শ্লেষায়। তারপরে আসেন হিপ জয়েন্ট বা জানুসন্ধি। প্রত্যেকটা জয়েন্টে জোড়ায় একটা বলের মতো থাকে, ওখানে ফাঁকা কিছু জায়গা থাকে, এইটা পুঁজে ভর্তি হয়ে যায়। এই পুঁজ সহজে বন্ধ হয় না, যতক্ষণ পর্যন্ত ক্যালকিসালফ প্রয়োগ করা না হবে এই পুঁজ বন্ধ হবে না। কারণ এটা পুঁজের জন্য, এই ক্যালকিসালফ পুঁজ উৎপত্তিতে এই ক্যালকিসালফি দায়ী, এই ক্যালকিসালফ ঘাটতি না হইলে পুঁজ উৎপাদনই হবে না শরীরে। এই ডাক্তার শশুলার একটা কথা না বলে পারছি না, ডাক্তার শশুলার তার এই 12টি দাতত্বনের মধ্যে এই ক্যালকিসালফকে বাদ দিতে চাইছিল, বহুত চেষ্টা করছে, মনস্থ করছে ক্যালকিসালফ বাদ দিয়েই সে 11টা দিয়ে চিকিৎসা করবে, কিন্তু পারে নাই। কারণ এটা যে বিশেষ ক্ষেত্রে অসাধারণ কাজ করে, যে এই যে রক্ত নষ্ট করে দিচ্ছে ক্যালকিসালফ, আবার পুঁজ তৈরি করছে, আবার শ্লেষা তৈরি করছে, ফুসফুস বিভিন্ন দিকে শ্লেষা, ফুসফুসের শ্লেষা, অন্ত্রের শ্লেষা, অন্তস্থ শ্লেষা, হ্যাঁ, এজন্য তাকে বাদ দিতে পারে নাই, কারণ রক্ত নষ্ট করে দেওয়ার জন্য এই দায়ী। আমি ক্যালকিসালফের আলোচনায় বলেছিলাম যে রক্ত ঘাটতি করে, অর্থাৎ রক্ত উৎপাদনে ব্যাঘাত ঘটে ক্যালকিসালফের হবে। ক্যালকিসালফ যদি প্রয়োগ না করে রক্ত উৎপাদন করবে না, কিন্তু এই ক্যালকিসালফ রক্ত নষ্ট করে দিচ্ছে, রক্ত কণিকাগুলো নষ্ট করে ধ্বংস করে দিচ্ছে, আবার এদিকে পুঁজ উৎপাদন করছে। তাহলে মানব দেহকে ধ্বংসের পথে নিতে ক্যালকিসালফ যথেষ্ট। অর্থাৎ ক্যালকিসালফের ঘাটতি মানব দেহকে ধ্বংসের দিকে, পচনের দিকে নিয়ে যাচ্ছে। তারপর আসেন
এই ত্বকের মধ্যে যে পিক কষ, অনেক সময় চুলকানোর পর জায়গায় জায়গায় মামনি পড়ছে, অনেক সময় কাইটে গেছে, ওখানেই সে মামনি জমছে বা পিক উৎপাদন হয়েছে, অনেক সময় জায়গায় আঘাত পাইছে, অনেক সময় পুড়ে গেছে, জলসে গেছে, ওখানে পুঁজ উৎপাদন করবে, এ রেডি পুঁজ উৎপাদন করার জন্য। বিভিন্ন জায়গায় এরকম চর্মের মধ্যে যতই ওষুধ প্রয়োগ করা যায় দেখা গেল নির্মূল হয় নাই, অনেক কমে গেছে এই পচন, কিন্তু স্নায়বিক উত্তেজনা কমে নাই, কারণ আমার ক্যালসিয়াম প্রয়োগ করা হয় নাই। ক্যালসিয়াম প্রয়োগ করলে স্নায়বিক উত্তেজনা কমে যাবে, আমার এই পচন নিবারণ হবে, পুষ দেহের থেকে নিরসন হবে। আর এটা এই শরীরে যে রক্ত নষ্ট করছে, নষ্ট করে আবার পুজে পরিণত করছে, এই পুজো দেহ থেকে বের করতে পারছে না, ক্যালসিয়ামের ঘাটতির কারণে বের হতে পারছে না। যতক্ষণ পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োগ করা না হবে পচনও বন্ধ হবে না, আবার এগুলা নিষ্কাশনও হবে না। পিক ভিতরে আছে তো আছে, ঝরছে তো ঝরছে, কোন জায়গায় দিয়ে কেটে গেছে, ফেটে গেছে বা পুড়ে গেছে, ওখানে উৎপাদন হয়েছে, আবার ফুলে গেছে কোন জায়গায়। এই তিনটি ওষুধের ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া সাল্ফ, তিনটি ওষুধ দেখতে গেলে প্রায় আমার আলোচনা একত্র করলে বুঝতে পারবেন যে অনেক অংশে মিল আছে। আর একটি ধাতবের অভাব দেখা দেওয়ার কিছুদিন পর, দীর্ঘদিন পরে দেখা যায় আরেকটি ধাতব লবণের অভাব তৈরি করছে। যেমন এই ক্যালকে ফসের অভাবে, ক্যালকে ফসের আরেকটা নাম আছে ফসফেট অফ লাইম, ক্যালকে ফসের অভাবে, ক্যালকে ফস যদি রক্তে অভাব হয়, ক্যালকে ফস এই অভাবের তার নিজ অভাব পূরণের নিমিত্তে ফসফেট অফ সোডা গ্রহণ করে। ফসফেট অফ সোডা যখন গ্রহণ করে তখন ফসফেট অফ সোডার ঘাটতি হয়ে যায়, ঘাটতি হয়ে গেলে ব্যাকটেরিয়া সৃষ্টি করে। তাহলে মূলত কি, মূলত ক্যালকে ফস যদি প্রয়োগ করতো তাইলে আমার ওই ফসফেট অফ সোডা ঘাটতি হইতো না, আমার বাতরোগের সৃষ্টি হইতো না। আবার এটা বাতরোগ সৃষ্টি করে দিল, দীর্ঘদিন বাতরোগ আছে, দেখা গেল ওই বাতরোগে জায়গায় জায়গায় ফোলা আছে, ওইখানে পচনের সৃষ্টি হয়েছে বা পিক উৎপাদন হয়েছে। এখন আমার দেখা গেল যে এখন শুধু ক্যালকেরিয়া ফসের ঘাটতি না, এখন আবার ক্যালকেরিয়া সালফেরও ঘাটতি। এইরকম ভাবে একটি লবণ, একটি ধাতব লবণ বেশি দিন ঘাটতি থাকলেই পাশাপাশি আরেকটি ধাতব লবণের ঘাটতি দেখা দেয়। এই জন্য যথাসময়ে এই 12টি ধাতব লবণ আমার বুঝতে হবে কোন সময় কোন ধাতব লবণ প্রয়োগ করতে হবে। আবার নিদ্রা, নিদ্রা এদের আগেও বলেছিলাম, এই দুইটি আলোচনায় আমি বলছিলাম নিদ্রা ব্যাঘাত, এটাই নিদ্রা ব্যাঘাত। দিনের বেলায় ঘুম আসতে যাবে, রাত্রেবেলায় ঘুম আসতে যাবে না। রাত্রেবেলায় সে বিকট মূর্তি স্বপ্ন দেখে, এই বিকট মূর্তি স্বপ্ন দেখে সে আতঙ্কিত হয়ে সে বিছানা থেকে লাফিয়ে ওঠে। এখন আর তাকে বিছানায় নিতে পারছে না, বিছানায় যাইতে চাইতেছে না, ঘুমাইতে চাইতেছে না। এই যে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা মানসিক দিক দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি না, আমরা এলোপ্যাথিক ডাক্তারের মতোই আমরা রোগের দিকেই দাপিত হই। এই যে তার মানসিক অবস্থা, এই যে নিদ্রার অবস্থা, তার পাশে ছুঁয়ে থাকেও সে বুঝতে পারতেছে না তার মনের অবস্থা। এই মনের অবস্থার দিকে আমরা দাপিত না হওয়ার কারণে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা লাঞ্ছিত হচ্ছি। যেমন ইচ্ছা অনিচ্ছা, তার আশা আকাঙ্ক্ষা, দুঃখ বেদনা, তার মনের অবস্থা, নিদ্রার অবস্থা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে যদি আমরা চিকিৎসা করি, আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা অবশ্যই সফল হব। যাই হোক, আমার এই আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতে পারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি মানুষের মধ্যে হোমিও জাগ্রত করতে চাচ্ছি যে মানুষ হোমিও সম্পর্কে কিছুটা জানুক। হোমিওপ্যাথিক হচ্ছে সত্য সঠিক চিকিৎসা। পৃথিবীতে যত পদের চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা এটা হচ্ছে সত্য সঠিক চিকিৎসা। কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে পয়সা নষ্ট করতে থাকি, সঠিক পথে পৌঁছাইতে পারি না। আপনারা আমাকে সবাই লাইক এবং কমেন্ট করে আমাকে পাশে রাখবেন, আমি যেন সামনে আগাইতে পারি। আমার প্রতি সবাই দোয়া করবেন। সবার প্রতি দোয়া, আন্তরিক ভালোবাসা দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।